Today we will start the Mughal dynasty. For the last few days, we have started the series of Mughal dynasty, and for the last few class, we completed the series of Mughal dynasty 1, 2, 3 A, B, C, 4 A, B, 5, and now we will discuss about the series of Mughal dynasty, series 6. উইল ডিসকাস অ্যাবাউট দ্য রুলার ঔরঙ্গজেব। আচ্ছা, ঔরঙ্গজেবের সময়কালটা কত ছিল? 1658 থেকে 1607, এই হলো ঔরঙ্গজেবের সময়কাল। ঔরঙ্গজেবের সিংহাসন আরোহণটা অতটা সহজ ছিল না যতটা সহজ ছিল পূর্ববর্তী রুলারদের ক্ষেত্রে। নাও উইল ডিসকাস করব ঔরঙ্গজেব কিভাবে সিংহাসন দখল করেছিল। দেখো, শাহজাহানের 4 জন পুত্র ছিল। সেই 4 জন পুত্র কে কে? দারা, তারপরে কে? সুজা, তারপরে কে? ঔরঙ্গজেব, তারপরে কে? এই মুরাদ, MURAD. Due to lack of space, I have write this very shortly. মুরাদ। এই দ্বারা প্রথম থেকেই শাহজাহানের, মানে তার পিতা শাহজাহানের খুব কাছাকাছি থাকতো। সুজা ছিল দ্য রুলার অফ বেঙ্গলের শাসনকর্তা। ঔরঙ্গজেব তখন কোথায় ছিল? দক্ষিণ ভারত। আর মুরাদ কোথায় ছিল? মুরাদ ছিল দ্য রুলার অফ গুজরাট। এবারে কী হলো দেখো, 1657 নাগাদ ঔরঙ্গজেব হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন দারা ঔরঙ্গজেবের কাছেই আছে। 1657 নাগাদ শাহজাহান অসুস্থ হয়ে পড়ে। আমি এক্সট্রিমলি সরি। 1657 নাগাদ শাহজাহান অসুস্থ হয়ে পড়ে। তখন দারা শাহজাহানের কাছেই আছে। সেটা আমি পরিষ্কার করে লিখে দিই একটু, শাহজাহানটা। কারণ শাহজাহান তো এখানে অন্যতম একটা ক্যারেক্টার, তাই পরিষ্কার করে লেখাটাই জরুরি। সুজা তখন আছে বেঙ্গলে, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে, মুরাদ গুজরাটে। এরা 3 জন ভাবে যে শাহজাহান হয়তো মরে গেছে এবং সে তখন দারাকে সিংহাসনে বসাবে। সেই জন্য সুজা, ঔরঙ্গজেব, মুরাদ দিল্লির দিকে অগ্রসর হয়, আগ্রার দিকে সসৈন্য নিয়ে। প্রথমে এলো সুজা, এই বেঙ্গলের শাসনকর্তা। সুজা এলো, কিন্তু 1658 নাগাদ সুজা বাদশাহী সৈন্যের হাতে পরাজিত হলো। বাকি রইল ঔরঙ্গজেব এবং মুরাদ। ঔরঙ্গজেব ছিল সুচতুর, কূটকৌশলী এবং যুদ্ধ বিশারদ। ঔরঙ্গজেব জানতো যে ঔরঙ্গজেবের একার পক্ষে তখন দিল্লির সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব না। সেই জন্য ঔরঙ্গজেব এবং মুরাদ একটা প্যাক্ট করেছিল, একটা চুক্তি করেছিল। চুক্তিটা কী ছিল? যে ঔরঙ্গজেব এবং মুরাদ তারা 2 জন মিলে দিল্লি সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যুদ্ধের পরে তারা সিংহাসন ভাগ করে নেবে। সুতরাং এই শর্ত অনুযায়ী এই ঔরঙ্গজেব এবং মুরাদ দিল্লি সুলতানের ওপরে আক্রমণ করে, কিন্তু সেই আক্রমণেতে
দিল্লির বাদশাহ মানে দিল্লি সুলতানি পরাজিত হয় এই ঔরঙ্গজেব এবং মুরাদের কাছে। তো সেই সময়তে দিল্লির পক্ষে কে লড়াই করছিল? কাসিম খাঁ এবং যশবন্ত সিংহ। এদের দুজনের বিরুদ্ধে তখন দিল্লি সুলতানের পক্ষে ছিল কাসিম খাঁ এবং যশবন্ত সিং। এরা পরাজিত হলো ঔরঙ্গজেব এবং মুরাদের কাছে। এরপরে আমাদের তিনটে যুদ্ধ হবে। দ্য ফার্স্ট ব্যাটেল, দ্য ব্যাটেল অফ সামুগড়। ব্যাটেল অফ সামুগড় কবে হয়েছিল? 1658। বিটুইন কার কার মধ্যে হয়েছিল? বিটুইন ঔরঙ্গজেব অ্যান্ড দারা পরাজিত হয় এই ব্যাটেল অফ সামুগড়ে 1658 নাগাদ এবং পালিয়ে যায়। তো এরপরে কি হবে? তখন ঔরঙ্গজেব জয়ী হলো এবং সে দিল্লির সিংহাসন দখল করে। দিল্লির সিংহাসন দখল করে ঔরঙ্গজেবের রাজ্যাভিষেক হয়। এখান থেকে কোশ্চেন আসবে, কোন মোগল সম্রাটের দুবার রাজ্যাভিষেক হয়েছিল ঔরঙ্গজেবের? একবারে 1658 নাগাদ, আর একবারটা আমি পরে বলছি। 1 নম্বর যুদ্ধ হলো ব্যাটেল অফ সামুগড়। 2 নম্বর যুদ্ধ কি? ব্যাটেল অফ খাজুয়া। ব্যাটেল অফ খাজুয়া কী ছিল বলো তো? ব্যাটেল অফ খাজুয়া হয়েছিল 1659 ইন জানুয়ারি, ইন দ্য মান্থ অফ জানুয়ারি। কার কার মধ্যে হয়েছিল? সুজা এবং ঔরঙ্গজেবের মধ্যে হয়েছিল। বিটুইন কে কে ছিল? সুজা অ্যান্ড ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব জয়ী হয়। তাহলে ব্যাটেল অফ খাজুয়া টুক প্লেস ইন 1659 অফ জানুয়ারি বিটুইন সুজা অ্যান্ড ঔরঙ্গজেব উইন। সুজা তখন আরাকান প্রদেশে পালিয়ে যায় এবং সেখানে সুজার মৃত্যু হয়। তাহলে একটা ভাই তাদের মরে গেল, বাকি রইল দারা এবং মুরাদ। তখন পর্যন্ত ঔরঙ্গজেব এবং মুরাদ চুক্তিবদ্ধ। আমাকে তো একটু স্লাইডটা মুছতে হবে এবারে, তোমরা এটা লিখে নাও যা লিখেছো। আর একটা যুদ্ধ আছে, এখানটা মুছে দিচ্ছি। তিন 1 2 3 ব্যাটেল অফ দেওড়া। ব্যাটেল অফ দেওড়া কবে হয়েছিল? 1659 অফ মার্চ। 1659 অফ মার্চ হয়েছিল। কার কার মধ্যে? বিটুইন দারা অ্যান্ড ঔরঙ্গজেব। এখানে কিন্তু ঔরঙ্গজেবই জয়ী হয়েছিল। তাহলে ব্যাটেল অফ সামুগড় 1658 বিটুইন ঔরঙ্গজেব অ্যান্ড দারা, ঔরঙ্গজেব উইন। ব্যাটেল অফ খাজুয়া 1659 অফ জানুয়ারি বিটুইন সুজা অ্যান্ড ঔরঙ্গজেব। ব্যাটেল অফ দেওড়া 1659 অফ মার্চ বিটুইন দারা অ্যান্ড ঔরঙ্গজেব উইন। তাহলে এই 3টে যুদ্ধ। এরপরে ঔরঙ্গজেব বৃদ্ধ পিতা শাহজাহানকে বন্দি করে।
এবং আচ্ছা, শাহজাহানকে যে ঔরঙ্গজেব বন্দি করেছিল, কেন বন্দি করেছিল তোমরা কি জানো? তাকে অ্যাকচুয়ালি কেন বন্দি করেছিল সেই নিয়ে তেমন কোনো বইয়েতেই সেভাবে লেখা নেই এবং কোনো অথেন্টিক সোর্সেই লেখা নেই। ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে কেন ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে বন্দি করলো। আমি আগেই বলেছি, আমি পড়া হিস্ট্রি অফ হিস্টোরির কি স্টোরি ছিল সেটা, নট অনলি হিস্ট্রি অফ হিস্ট্রি। তো আমি অনেক অথেন্টিক সোর্স পাইনি, অথেন্টিক কোনো জায়গা পাইনি, কিন্তু অনেক জায়গা খুঁজে এটুকু পেয়েছি যে শাহজাহানের সময় দেখো, আচ্ছা এই স্লাইডটাই মুছে দিচ্ছি। শাহজাহানের সময়ে শাহজাহান কিন্তু খুব বিলাসবহুল জীবনযাপন করেছিল। সেই বিলাসবহুল ইমারত তৈরি করেছিল, তাজমহল, ময়ূর সিংহাসন, নাগিনা মসজিদ, মতি মসজিদ, এইসব অনেক স্মৃতিসৌধ ইমারত তৈরি করেছিল। দাক্ষিণাত্যে বিদ্রোহ দমন করেছিল খুব ভুল ওয়েতে। সেই জন্য অনেক টাকা খরচা হয়েছিল এবং অনেক ধনসম্পদ নষ্ট হয়েছিল, অনেক লোকবল নষ্ট হয়েছিল। সেই জন্য সেই সময় মুঘল রাজদরবারে একটা আর্থিক দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। তো সেই জন্য পরবর্তীকালে শাহজাহান যাতে করে আর এই ধরনের কাজ না করতে পারে, অর্থাৎ ইমারত তৈরি আরও নানা ব্যয়বহুল কাজ, সেই জন্য ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে রেখেছিল। এবং বন্দি করার পরে ঔরঙ্গজেব কিন্তু শাহজাহানের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, ইল ট্রিটমেন্ট করেনি। হি বিহেভড ওয়েল টু শাহজাহান। এবং এই সময়তে শাহজাহানকে যখন বন্দি করেছিল 6 বছরের জন্যে, তখন শাহজাহানের সেবা যত্নের জন্য কে ছিল জানো? তার ডটার জাহেনারা ছিল ডটার। আফটার 6 বছর বন্দি থাকার পরে 1666 শাহজাহানের মৃত্যু হয়। তো সেই যাক, আমি এটা বলে দিলাম আগে শাহজাহানের বন্দির কথাটা এলো বলে। তাহলে 3টে যুদ্ধ হয়ে গেছে, লাস্ট ব্যাটেল হয়েছে ব্যাটেল অফ দেওরা। এরপরে 1661 নাগাদ ঔরঙ্গজেব কিল্ড। কাকে হত্যা করেছিল ঔরঙ্গজেব? তার ভাই মুরাদকে। এ সময় অজুহাত বা লজিক যেটা অনেক জায়গায় বলা আছে যে মুরাদ নাকি ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণ করেছিল, সেই জন্য ঔরঙ্গজেব মুরাদকে হত্যা করেছিল। তো এরপরে যখন সমস্ত পথের কাঁটা চলে গেল, তখন ঔরঙ্গজেব আরেকবার রাজ্যাভিষেক নিয়েছিল, আরেকবার ঔরঙ্গজেবের রাজ্যাভিষেক হয়েছিল। তাহলে এইভাবে ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসেছিল অনেক কণ্টকপূর্ণ পথ পেরিয়ে ঔরঙ্গজেব সিংহাসনে বসেছিল। এবার ঔরঙ্গজেবের সময়ের শাসন ব্যবস্থা নিয়ে আমরা একটু ডিসকাস করি। শাসন ব্যবস্থা নিয়ে কি বলবে তুমি? দেখো, ঔরঙ্গজেবের সময় যেসব বিদ্রোহগুলো হয়েছিল, কি বিদ্রোহ হয়েছিল? জাট বিদ্রোহ, 2 কি বুন্দেল বিদ্রোহ, 3 কি সতনামী বিদ্রোহ, রাজপুত বিদ্রোহ, এবং দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ 5th শিখ বিদ্রোহ। এই শিখ বিদ্রোহটা কি? আচ্ছা, আমার এই পেনটা কালি শেষ হয়ে গেছে, আমাকে একটু কালিটা ভরে নিয়ে আসতে হবে। আই এম সরি ফর দ্যাট। তো এরপরে দেখো, জাট বিদ্রোহ, বুন্দেল বিদ্রোহ, সতনামী বিদ্রোহ, রাজপুত বিদ্রোহ হলো। তারপরে ছিল শিখ বিদ্রোহ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, শিখ বিদ্রোহ কেন হয়েছিল আমি এখানে একটু বলি। 9th শিখগুরু নির্বাচনে ঔরঙ্গজেব ইন্টারফেয়ার করেছিল। এই 9th শিখগুরু কে ছিল? তেগ বাহাদুর। এর নির্বাচনে ঔরঙ্গজেব ইন্টারফেয়ার করেছিল, সেই জন্য শিখরা বিদ্রোহ করেছিল। এবং 10th শিখগুরু গোবিন্দ সিং এক শক্তিশালী খালসা বাহিনী গঠন করে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।
তাহলে এইভাবে এই বিদ্রোহগুলো দমন করতে গিয়ে ঔরঙ্গজেবকে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হয়। এরপরে চলে আসবে ঔরঙ্গজেব শাসন ব্যবস্থায় তাকে মারাঠাদের বিরুদ্ধেও লড়তে হয়। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস আগে বলে দিই, হয়তো ভুলে যাব, যে এরা তো ঔরঙ্গজেবরা তো টোটাল 4 ভাই ছিল, মানে শাহজাহানের 4 জন ছেলে। তার মধ্যে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে হু রোট ভগবদ গীতা অ্যান্ড উপনিষদ, হু ট্রান্সলেট ভগবত গীতা এবং উপনিষদ টু তুর্কি। ভাগবত গীতা অ্যান্ড উপনিষদ তুর্কিতে কে ট্রান্সলেট করেছিল? দারাশিকো ট্রান্সলেট ভগবত গীতা অ্যান্ড উপনিষদ টু তুর্কি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখান থেকে শাহজাহানের আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক সময় আসে যে শাহজাহান নামা কে লিখেছিল? ইনায়েত খাঁ। যাকে এবার এই ঔরঙ্গজেবের শাসন ব্যবস্থায় মারাঠাদের বিদ্রোহ ছিল একটা অন্যতম বিদ্রোহ। মারাঠা বিদ্রোহ বা মারাঠাদের সঙ্গে যুদ্ধ বলা যায়, বিদ্রোহ ঠিক না, যুদ্ধ। সিংহাসনে বসার পরে ঔরঙ্গজেব মারাঠাদের দমন করতে তখন উদ্যত নিল। কী করলো? 1660 নাগাদ ঔরঙ্গজেব সেন্ট শায়েস্তা খাঁ শিবাজিকে দমন করার জন্য। এই শায়েস্তা খাঁ ঔরঙ্গজেবের কে ছিল? মামা। ইন 1660 ঔরঙ্গজেব সেন্ট শায়েস্তা খাঁ টু কন্ট্রোল শিবাজি। সেখানে শায়েস্তা খাঁ গিয়ে শিবাজির দুর্গ ঘিরে বসে থাকে। বাইরে থেকে তখন কোনো ফুড সাপ্লাই, পানীয় এইসবের আর সাপ্লাই হচ্ছে না। শিবাজির দুর্গ ঘিরে শায়েস্তা খাঁ বসে আছে সব সৈন্যবাহিনী নিয়ে, বহু দিন ধরে ঘিরে আছে। এরপরে এমন সময় অনেক দিন ধরে যখন ঘিরে আছে তখন কিন্তু তাদের এই ঘেরা একটু ঢিলে ঢালা হয়ে যায়। শিবাজির বিরুদ্ধে তাদের যে দুর্গটা ঘিরেছিল সেটা অনেকটা ঢিলে ঢালাভাবে ঘিরে থাকে, অতটা আর কেয়ারফুল না। সেই সময় শিবাজি ছদ্মবেশে এই শায়েস্তা খাঁর শিবির আক্রমণ করে। কী ছদ্মবেশে ছিল? রাতের বেলা বরযাত্রী বেশে শিবাজি ছিল বরের পোশাকে এবং মাথায় ছিল সেহরা, যে সেহরা পরে, সেই সেহরা পরে বরযাত্রী বেশে যাচ্ছিল এবং যাওয়ার পথে এই শায়েস্তা খাঁর শিবির আক্রমণ করে এবং শিবির আক্রমণ করে শায়েস্তা খাঁর ছেলে এবং সঙ্গে 40 জনকে হত্যা করে, 40 জন মোগলকে হত্যা করে। এটা কত সাল নাগাদ হয়েছিল এই ঘটনা? 1663। তো সেখানে শায়েস্তা খাঁর শিবাজির ছুরির আঘাতে শায়েস্তা খাঁর একটা আঙুল কেটে বাদ চলে যায়। শায়েস্তা খাঁ ছুটতে ছুটতে ঔরঙ্গজেবের কাছে যায়। তাহলে এখানটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঔরঙ্গজেব সেন্ট হোম টু কন্ট্রোল শিবাজি ইন 1660 শায়েস্তা খাঁ, বা বলতে পারে কবে শায়েস্তা খাঁকে, কোশ্চেন হবে কবে শায়েস্তা খাঁকে পাঠিয়েছিল শিবাজিকে দমন করার জন্য? আনসার হবে 1660। আমি কিন্তু পড়ানোর সময়তেই কোশ্চেনগুলো বলে দিচ্ছি, কোশ্চেনগুলো তোমরা লিখে রাখো। আর আমি এরপর একটা মোগল ডাইনাস্টির সিরিজ নিয়ে আসবো। তাহলে 1663 নাগাদ শায়েস্তা খাঁ পালিয়ে গেল। এরপর দেখো 1665 নাগাদ শিবাজি তখন পুরন্দরের দুর্গে আশ্রয় গ্রহণ করেছে। আর একটা জিনিস এখানে বলে দিই, এই শায়েস্তা খাঁ যখন ফিরে এলো, শিবাজিকে দমন করতে পারলো না, তখন অ্যাজ এ পানিশমেন্ট ঔরঙ্গজেব সেন্ট শায়েস্তা খাঁ টু বাংলা। যেমন এই এখনকারের কোনো আইএস পুলিশ অফিসার, আইপিএস বা অন্যান্য পুলিশ অফিসারদের অ্যাজ এ পানিশমেন্ট হিসেবে শিফট করে দেওয়া হয়। কী বলা হয়? হাই তোমাকে সুন্দরবনে শিফট করে দেবো, হাই নর্থ বেঙ্গলে শিফট করে দেবো, পাহাড়ি এলাকায় শিফট করে দেবো, কাশ্মীরের জম্মু কাশ্মীরে শিফট করে দেবো। এরকম অ্যাজ এ পানিশমেন্ট শায়েস্তা খাঁকে বেঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। যাও তুমি বেঙ্গলের সুবাদারে চলে যাও, তুমি শিবাজিকে দমন করতে পারলে না। 1665 নাগাদ যখন শিবাজি পুরন্দরের দুর্গে অবস্থান করছে, তখন ঔরঙ্গজেব সেন্ট জয়সিংহ, ভেরি ইম্পর্টেন্ট, দ্য হিন্দু সেনাপতি,
হিন্দু সেনাপতি ঔরঙ্গজেবের জয়সিংহ, সেই জয়সিংহকে পাঠিয়েছিল ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য। জয়সিংহ এসে পুরন্দরের দুর্গ দখল করে বসে থাকে এবং এইবারে কিন্তু ছিল ঠিক কড়া ঘেরাওটা, ছিল খুব কড়া ঘেরাও। আর কোনো বিয়েবাড়ি শাদি বাড়ি চলবে না, এসব এন্টার চলবে না। তখন বাধ্য হয়ে শিবাজি নেগোসিয়েশনে আসে। আর সেই সময় কারণ নেগোসিয়েশনে এসেছিলো কারণ শিবাজি তখন পালিয়ে যেতে পারেনি, কারণ শিবাজির সঙ্গে তার ফ্যামিলিও ছিল। এবং শিবাজি বাধ্য হয়ে দ্য ট্রিটি অফ পুরন্দর, ট্রিটি অফ পুরন্দরের চুক্তি হয়েছিল 1665। এই পুরন্দরের চুক্তির শর্তগুলো কী ছিল? পুরন্দরের সন্ধির শর্ত ছিল, প্রথম শর্ত ছিল যে শিবাজি মোগলদের সার্বভৌমত্ব মেনে নেবে। দুয়ে কী হবে? যে শিবাজি মোগলদের 23টি দুর্গসহ আরও কতগুলো জেলা মুঘলদের ছেড়ে দেবে, যেখান থেকে বার্ষিক 20 লক্ষ টাকা আয় হবে। তাহলে 23টি দুর্গ। তিনি কী হবে? তার পুত্র শম্ভুজিকে মোগল দরবারে 5000 মনসবদার হিসেবে পাঠাতে হবে। তার পুত্র শম্ভুজি। 4 কী ছিল? শিবাজি মোগলদের সাহায্য করবে এগেনস্ট বিজাপুরের বিরুদ্ধে মোগলদের সাহায্য করবে। হুইল সাপোর্ট ঔরঙ্গজেব এগেনস্ট বিজাপুর। শিবাজি উইল সাপোর্ট ঔরঙ্গজেব এগেনস্ট বিজাপুর। এই হলো পুরন্দরের সন্ধি। কিন্তু দেখো, মোগলরা তখন জানতো যে শিবাজি কিন্তু এই চুক্তি মেনে সারা জীবন চলবে না, সুতরাং শিবাজিকে কন্ট্রোল করতে হবে। সেই জন্য কী করলো? 1665-তে পুরন্দরের সন্ধি হলো। 1666 নাগাদ ঔরঙ্গজেবের তরফ থেকে জয়সিংহ শিবাজিকে ইনভাইট করে তার আগ্রার তাজমহলে। তাহলে কি জয়সিংহ ইনভাইটেড শিবাজি অন বিহাফ অফ ঔরঙ্গজেব টু আগ্রা, এবং সেই ইনভাইট করেছিল এবং সেই ইনভাইটে সাড়া দিয়ে শিবাজি এসেছিল আগ্রায় ঔরঙ্গজেবের কাছে। শিবাজি এসেছিল এবং তার শিশুপুত্র শম্ভুজিকে সঙ্গে নিয়ে এসেছিল। শিবাজি অ্যান্ড শম্ভুজি। আচ্ছা, লেখাগুলো তোমাদের এর আগের ক্লাসগুলোতে কমপ্লেন এসেছে যে বোর্ড ওয়ার্কগুলো ভালো করে বোঝা যায় না, বোর্ডের লেখাগুলো। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দেখো, আমি আর কি করব বলো, আমার তো আর স্টুডিও নেই, আর কোনো বড় সরঞ্জামও নেই, এভাবেই আমাকে চলতে হবে। আমি একটা সলিউশন তোমাদের বলতে পারি, যদি তোমরা বোর্ড ওয়ার্কটা ভালো বুঝতে না পারো, তখন আমি তো মুখে বলার সাথে সাথে লিখি, মুখে বলার সাথে সাথে যখন লিখি তোমরাও খাতাতে লিখে নেবে, তাহলে বোর্ড ওয়ার্ক যদি তোমরা বুঝতে না পারো তাহলেও বুঝতে পারবে। তবে আমি একটু অ্যাসিওর করতে পারি যে এই আজকের ক্লাস বা আমি চেষ্টা করছি যাতে বোর্ড ওয়ার্কগুলো তোমাদের বোঝানো যায় তার ব্যবস্থা করতে, বাট আমি সাকসেসফুল হতেও পারি, নাও পারি। আই এম সরি ফর দ্যাট। আমার অত সামর্থ্য নেই যে আমি একটা স্টুডিও খুলবো। আশা করি ইচ্ছা আছে পরে একটা অফলাইন কোচিং ইনস্টিটিউট খুলবো, স্টুডিও করব তোমাদের জন্য। তো যাকে দেখো, তাহলে কী হলো? শিবাজি এবং শম্ভুজি আগ্রাতে এলো। এখানে এসে শিবাজি এবং শম্ভুজি ইনসাল্ট ফিল করেছিল। কেন? কারণ শিবাজি এবং শম্ভুজিকে তৃতীয় সারিতে দাঁড় করানো হয়েছিল, সম্রাটের সামনে তৃতীয় সারিতে দাঁড় করানো হয়েছিল। তখন শিবাজি বলে যে কেন তাদের তৃতীয় সারিতে কেন দাঁড় করানো হয়েছে। তখন তারা জানায়, অর্থাৎ মোগল রাজদরবার থেকে জানানো হয় যে প্রথম সারিতে আছে 10,000 মনসবদার, দ্বিতীয় সারিতে আছে 7,000 মনসবদার এবং তৃতীয় সারিতে শিবাজি একটা অপমান ফিল করে। অন্যদিকে তখন শিবাজিকে বলা হয় যে মাথা নত করে হাঁটু মুড়ে ঔরঙ্গজেবকে স্যালুট করতে, অর্থাৎ তখন যে রাজাদেরকে যেভাবে সম্মান প্রদর্শন করতে হতো। কিন্তু শিবাজি তো নিজেই একজন রাজা, শিবাজি রিফিউজ করেছিল এই প্রস্তাব। এই জন্যে ঔরঙ্গজেব তখন শিবাজিকে বন্দি করেছিল।
শিবাজি এবং সম্ভাজি দুজনকেই বন্দি করেছিল। দীর্ঘদিন যাবৎ বন্দির পরে শিবাজি তো থেমে থাকার পাত্র নয়। শিবাজি ঔরঙ্গজেবকে বলে যে আমি তো বন্দি হয়েই আছি, আমার জীবন তো শেষ পর্যায়ে, আমাকে একবার মন্দিরে ফল আর মিষ্টি পাঠাতে দাও, একটু পুণ্য করতে দাও। তখন ঔরঙ্গজেব শিবাজির এই প্রস্তাব মেনে নেয় এবং প্রায় প্রত্যেক দিন ফল আর মিষ্টি ঝুড়ি করে বস্তা বস্তা মন্দিরে পাঠায় শিবাজির তরফ থেকে। ঔরঙ্গজেব সেটা অ্যালাউ করেছিল এবং যখন পাঠানো হতো সেই ঝুড়িগুলো, ফল আর মিষ্টির ঝুড়িগুলো, সেগুলো ফল আর মিষ্টির ঝুড়িগুলো চেকিং হতো, নাকাবন্দি চেকিং, এখন যেমন হয় নাকাবন্দি চেকিং। এরকম অনেক দিন ধরে যখন চলছে তখন অনেকটা দুর্বল হয়ে গেছে এই চেকিং। এবং এমনই সময় দুটো ঝুড়িতে, একটা ঝুড়িতে শিবাজি এবং একটা ঝুড়িতে শম্ভুজি পালিয়ে যায়। একটাতে শিবাজি আর একটা শম্ভুজি, তারা পালিয়ে যায়। ঠিক কেমন ঘটনা দেখবে, বাংলায় একটা সিনেমা আছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সম্ভবত সিনেমাটা হয়েছিল 2010 নাগাদ হয়েছিল। ঠিক ওই সোহম যেমন পালিয়ে গিয়েছিল ফলের ঝুড়িতে করে, ঠিক সেই রকম শিবাজি আর শম্ভুজি ফলের ঝুড়িতে করে পালিয়ে গিয়েছিল। এবং তারা পালিয়ে গিয়ে তখন তার শিবাজি বসে থাকার পাত্র নয়। 1666 নাগাদ শিবাজি পালিয়ে গিয়েছিল এবং পালিয়ে যাওয়ার পরে পুরন্দরের সন্ধির দ্বারা যে 23টি দুর্গ শিবাজি মোগলদের ছেড়ে দিয়েছিল সেইগুলো একে একে পুনরুদ্ধার করে। এবং তারপরে 1674 নাগাদ শিবাজি উপাধি নিয়েছিল কি? ছত্রপতি। দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ছত্রপতি। আর কি? গোব্রাহ্মণ প্রতিপালক। শিবাজি took the title of ছত্রপতি and গোব্রাহ্মণ প্রতিপালক। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হু টুক দ্য টাইটেল অফ ছত্রপতি এবং গোব্রাহ্মণ প্রতিপালক। শিবাজি টুক দ্য টাইটেল অফ ছত্রপতি অ্যান্ড গোব্রাহ্মণ প্রতিপালক। কত সালে? ইন 1674। এবং এই সময়তেই রায়গড় দুর্গে মহাসমরে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। তারপরে কী হলো? 1680 নাগাদ শিবাজি মারা গিয়েছিল। শিবাজি ডায়েড। তারপরে শিবাজির পুত্র শম্ভুজি সিংহাসনে বসে, কিন্তু শম্ভুজি শিবাজির মতো অতটা রণকৌশল ছিল না। তারপরে তারা মোগল বাহিনীর হাতে পরাজিত হয়। তার শম্ভুজির শিশুপুত্র শাহু মুঘলদের দ্বারা বন্দী হয় এবং তারপরে এই শম্ভুজির ভাই অর্থাৎ শিবাজিরই অন্য এক পুত্র রাজারাম সিংহাসনে বসে এবং এইভাবে তারা একের পর এক মোগলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এবং এরপরে যুদ্ধ দমনে ব্যর্থ ঔরঙ্গজেব একদম মারাঠাদের দ্বারা বিরক্ত হয়ে গিয়েছিল। তাহলে এই হলো মারাঠা স্টোরি। এরপর আমরা আসবো ঔরঙ্গজেবের ধর্মমত, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঔরঙ্গজেবের ধর্মমত। ঔরঙ্গজেবের ধর্মমতটা কী ছিল দেখো। কোশ্চেন আসবে যে জিন্দা পীর কাকে বলা হয়? জিন্দা পীর, হু টুক দ্য টাইটেল অফ জিন্দা পীর, হু নোন অ্যাজ জিন্দা পীর। ঔরঙ্গজেব জিন্দা পীর হিসেবে পরিচিত। কেন জিন্দা পীর হিসেবে পরিচিত? কারণ দেখো, ঔরঙ্গজেব খুব ফকিরের পেশে, মানে পীরের বেশে। পীর কাদেরকে বলে? যারা একদম মানে অনাড়ম্বর জীবনযাপন করে তাদেরকে বলা হয় পীর। জীবনযাপন করতো। আরও কেন? দেখো, ঔরঙ্গজেব কোরআন লিখতো সেই সময় এবং ঔরঙ্গজেব আরও শোনা যায় যে ঔরঙ্গজেব নাকি টুপি সেলাই করতো। কোরআন লিখে এবং টুপি সেলাই করে যে পয়সা ঔরঙ্গজেব পেত সেই পয়সা দিয়ে ঔরঙ্গজেব তার নিজের ভরণ পোষণ চালাতো। অথেন্টিক না, এগুলো অনেক সোর্স থেকে আমি পেয়েছি। জিন্দাপীর নামে পরিচিত ঔরঙ্গজেব কতগুলো প্রথাকে অ্যাবলিশ করেছিল। কী কী প্রথা ছিল দেখো। ঔরঙ্গজেব
অ্যাবলিশ তুলাদান সিস্টেম, ঔরঙ্গজেব অ্যাবলিশ তুলাদান সিস্টেম। আর কি, শুধু কি তুলাদান, ঝাড়কা দর্শন, তাহলে এই হলো দুটো সিস্টেম অ্যাবলিশ করলো। ঔরঙ্গজেব মদ গাঁজা আফিম, এগুলোর ব্যবহার নিষেধ করেছিল। তিনি কী করেছিল, ঔরঙ্গজেব টার্মিনেটেড দ্য সার্ভিস অফ মিউজিশিয়ান, অর্থাৎ মিউজিক, নৃত্য এসব রাজদরবার থেকে নিষেধ করেছিল। মিউজিশিয়ান। 4 কি আছে, ঔরঙ্গজেব পতিতালয় বা বেশ্যাখানাকে নিষিদ্ধ করেছিল। আর কি, পতিতালয়। এ সময় যারা সব গণককার, অর্থাৎ যারা হাত গণনা করে, তাদেরকে নিষিদ্ধ করেছিল। 6 কি হবে, এগুলোই করেছিল, আর তেমন কিছু করেননি। এই 5টা পয়েন্ট এখানে গণককার এরাই ছিল। তাহলে ঔরঙ্গজেবের এগুলো ছিল ধর্মমত। ঔরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত। এই হলো কাহিনী। তাহলে ঔরঙ্গজেব থেকে কোশ্চেন কি আসবে, ওখানে 3টে যুদ্ধ, ব্যাটেল অফ সামগড়, ব্যাটেল অফ খাজোয়ার, ব্যাটেল অফ দেওড়া। কোন মোগল সম্রাট দুবার রাজ্যাভিষেক হয়েছিল, কোন মোগল সম্রাটের 2বার রাজ্যাভিষেক হয়েছিল, ঔরঙ্গজেব। কোশ্চেন আসবে জিন্দা পীর নামে কে পরিচিত, ঔরঙ্গজেব। কি করেছিল এগুলো, শিখদের সঙ্গে বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসবে, দেখো শিখদের সঙ্গে ঔরঙ্গজেবের সমস্যা হয়েছিল। তার আগে আরেকজন মোগল সম্রাট যে ছিল জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর কিন্তু শিখ গুরু অর্জুন সিংয়ের মৃত্যুদণ্ড দিয়েছিল, 5th শিখ গুরু। সেই জন্য একটা মোগলদের সঙ্গে বিদ্রোহ হয়েছিল। এই হলো ঔরঙ্গজেবের জীবন কাহিনী। আজকে আমাদের অফিসিয়ালি মোগল ডাইনাস্টি সিরিজ শেষ হলো। যদি আগের ক্লাসগুলো আমি প্রায় 9টা ক্লাস নিয়েছি মোগল ডাইনাস্টি থেকে। দেখো, একটা জিনিস বলি, যে এই মোগল ডাইনাস্টি 9টা ক্লাস ধরে বর্ণনা করা তোমরা খুব কম ক্লাসেই পাবে। খুব কম ক্লাসই আছে যেগুলোতে মোগল ডাইনাস্টিগুলোকে সেপারেটভাবে ডিসকাস করেছে। আমি প্রত্যেকটা রাজার রাজত্বকালকে সেপারেটভাবে ডিসকাস করলাম। দেখো, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক দেবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। এতে আমার পরিশ্রমটা হয়তো একটু সফলতা পাবে। নেক্সট দিনে আমরা এরপরে একটা ম্যারাথন ক্লাস অফ মোগল ডাইনাস্টি থেকে ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। ওকে, অল দ্য বেস্ট।